স্বাগত জানাচ্ছি খতনগঞ্জ থেকে মৎস্যে। সাথে আছে আমি শামীম তাহেরি। পুরনো গাড়ি আমদানিতে বাড়তি অবচয় সুবিধা দেওয়া হলেও কমেনি বেশিরভাগ পুরনো গাড়ির দাম। এনবিআরের শর্তের কারণে এই সুবিধা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। আজ আমাদের আলোচনার বিষয় পুরনো গাড়ির দাম। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুস সবুর খান এবং বারভিটা সভাপতি হাবিবুল্লাহ ডন। তবে মূল আলোচনা যাবার আগে দেখিনি একটি প্রতিবেদন। চলতি বাজেটে রিকন্ডিশন গাড়িতে সমন্বিত অবচয় সুবিধার পরিবর্তে বছর ভিত্তিক অবচয় সুবিধার সুযোগ দেয় সরকার। এতে পুরনো গাড়ির দাম কমবে এমন আশা করে যারা গাড়ি কিনতে শোরুমগুলোতে গেছেন তারা হতাশই হয়েছেন বেশি। এই মুহূর্তে কিছু দাম কমেছে, শুধুমাত্র এক্সিও এবং অ্যালিয়ন প্রিমিয়ামগুলি ৮-৯ যে মডেলগুলি, এবং অন্য গাড়িগুলির দাম অলরেডি বেড়েছে। আরও 10, 11, 12, 13 মডেল যেগুলি আছে সেগুলি দাম বৃদ্ধি পেয়েছে ডিউটি স্ট্রাকচার কারণে। বাজেট পাশের পরপরই 2008-9 সালে তৈরি টয়োটা করোলা এবং এক্সিও মডেলের গাড়ি প্রতি দাম কমে আসে প্রায় 4 থেকে 6 লাখ টাকা। কিন্তু এনবিআর জুলাই মাসে একটি প্রজ্ঞাপন জারি করার পর থেকেই জটিলতা শুরু হয়েছে, অভিযোগ বিক্রেতাদের। 2010, 2011, 2012 এই 3 মডেলের গাড়ি কিন্তু আমরা এখন আর গত 1 মাস ধরে বিক্রি করতে পারছি না, বেরও করতে পারছি না। জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা যদি কোনো গাড়ি ছাড় করতে যাচ্ছি, দেখা যাচ্ছে 12 মডেলের গাড়িতে কোনো অবচয় পাচ্ছি না। আবার 11 মডেলের গাড়ির ডিউটি দিতে হবে 1 বছরের বেশি, লাইক 12 মডেলের গাড়ির ডিউটি দিতে হবে। 10-এর গাড়ি ছুটাতে গেলে 11-এর গাড়ির ডিউটি দিতে হবে। বাজেটে ঘোষিত সুবিধা পেতে এনবিআরের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি করেছে বারবিটার সভাপতি। আমরা যেরকম অসুবিধায় আছি, ক্রেতারাও গাড়ি কিনতে পারছেন না। পাশাপাশি আমি মনে করি যে সরকার ওনারা কিন্তু রাজস্ব হারাচ্ছেন, বিকজ গাড়িগুলি এসে কিন্তু বন্দরে জট পেকে গেছে, গাড়ি আমরা কেউ বের করতে পারছি না। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব সবুর খান, জনাব হাবিবুল্লাহ ডন, আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব হাবিবুল্লাহ ডন, আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করতে চাই, যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এনবিআর যে শর্ত বা যে সার্কুলার জারি করা হচ্ছিল এর পরপরই এই সমস্যা শুরু হয়। আসলে সমস্যাটি কী ছিল শর্তে বা সার্কুলারে, যার কারণে সমস্যা তৈরি হয়েছে? ইনফ্যাক্ট ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। সত্যি কথা বলতে কি যে এনবিআর আমাদেরকে তো অবচয় সুবিধা দিয়েছে, যেটা আমরা গত অর্থ বছরে 35% পেতাম কনসিডারেটেড, যেটা সর্বোচ্চ যেটা 45% করা হয়েছে, এটাকে 10% বাড়িয়েছে, 45% করেছে। এটা ইনফ্যাক্ট এনবিআর বলেন, মাননীয় অর্থমন্ত্রী বলেন, ইভেন কি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে তোমাদেরকে আমরা 10% বেশি অবচয় সুবিধা দিয়েছি, এখন এটা তোমরা গাড়ি ব্যবসা করো। কিন্তু সমস্যা হয়েছে কি, যেটা বাজেটে নর্মালি আমাদেরকে যেভাবে বছর ভিত্তিক অবচয় দেওয়া হয়েছিল, বছর ভিত্তিক অবচয়ের কারণ হলো প্রতিটা বছরে অবচয় পাবো, আস্তে আস্তে করে অবচয় বৃদ্ধি হবে। প্রথম দিকে অবচয় কম, তারপরে বাড়বে, তারপরে বাড়বে, এটাই পর্যায়ক্রমে নেমে আসবে। আপনারা জানেন যে আমরা 5 বছরের অধিক পুরাতন গাড়ি আমদানি করতে পারি না। কিন্তু জুনের 6 তারিখে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই আলোকে আমরা কিন্তু ঠিক মতো প্রায় 1 মাস গাড়ি ছুটিয়েছি, বলতে গেলে 30 তারিখ পর্যন্ত জুনের। আচ্ছা, 30 তারিখে যে আবার এটাকে কারেকশন করা হয়েছে প্রজ্ঞাপনটা, এই কারেকশন 1 তারিখ থেকে ইমপ্লিমেন্ট হয়েছে জুলাই। প্রজ্ঞাপনটা কারেকশন করতে গিয়ে দেখা গেছে, কারেকশন আসলে কি বলো, কি কারেকশনটা ছিল? কারেকশনে ছিল, আমি একটু বলি সেটা। প্রথমে ছিল যে 1 বছরের কম পুরাতন রিকন্ডিশন গাড়ির জন্য 0%, মানে আমি যদি কারেন্ট ইয়ারের কোনো গাড়ি আনি আমি কোনো অবচয় পাবো না, ঠিক আছে। 1 বছরের অধিক কিন্তু 2 বছরের কম পুরাতন রিকন্ডিশন গাড়ি ও যানবাহনের জন্য 30%, মানে আমি যদি 2012-র গাড়ি আনি তাহলে কিন্তু আমি 30% অবচয় পাবো, লেখাই আছে। তার পরবর্তীভাবে নেমে আসছে আর কি, যে প্রতিটা বছর আমরা এভাবে করে 30, 35, 40, 45, সর্বোচ্চ 45% আমরা অবচয় পাবো ডিপ্রিসিয়েশন। কিন্তু এটা আবার কারেকশন করা হয়েছে 30 তারিখে, এটা জুনের 30 তারিখে কারেকশন করা হয়েছে, জুলাইয়ের 1 তারিখে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। তারপর থেকে কিন্তু আমরা বিপাকে আছি যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীরা। এতে করে ওরা লিখেছে এটা যে অবচয় প্রদানের উদ্দেশ্যে বয়স গণনার ক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়ির চেসিস বুকে লিপিবদ্ধ তৈরি সনের
পরবর্তী বছরের প্রথম দিন হইতে গাড়ির জাহাজীকরণের দিন পর্যন্ত সময়কে গণনা করিতে হইবে। বুঝতে পেরেছি, অর্থাৎ আমি একটু বলি, হ্যাঁ, ওয়ার্ডটা শুধু দুইটা শব্দের জন্য কিন্তু সব উলটপালট হয়ে বোঝা যাচ্ছে। যায় যে একটা গাড়ি ম্যানুফ্যাকচারিং ডেট থেকে বাজারে আসতে নিশ্চয়ই তার শোরুমে অনেক দিন থাকতে পারে বা ফ্যাক্টরি থেকে এটাতে বেরোতে করে সময় হয়েছে, লাগতে পারে। এখানে আমরা কারেকশন দিয়েছি, প্রস্তাবনা দিয়েছি। আবার আমরা বলছি যে এই কারণের জন্য আমরা 2012 মডেলের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমরা কোনো অবচয় পাবো না, যেটা গত বছর 35% পেতাম। এবার এসে দেখা গেছে যে যদি এই দুইটা শব্দের কারণে পরবর্তী বছরের এই দুইটা শব্দ আমরা বলেছি যে আপনারা অ্যাবসলিউটলি এটা রিমুভ করেন। আমরা দীর্ঘদিন গত 1 মাস ধরে কিন্তু এনবিআর এর চেয়ারম্যান বলেন, মাননীয় মেম্বার বলেন, সবার সাথে সিরিজ অফ মিটিং করেছি এবং ওনারা কিন্তু ওনারা এগ্রি আছেন, কিন্তু ওই কারেকশন করতে গিয়ে এক পর্যায়ে কোথায় যেন সমস্যা হয়েছে, দুইটা ওয়ার্ডের জন্য কিন্তু আমরা সবাই সাফার করছি। ওনাদের কাছে যাচ্ছি, ওনারা বলছেন যে অফকোর্স তোমরা 2012 মডেলের জন্য 30% অবশ্যই পাবা অবচয়, তারপর 11 মডেলের জন্য 35 পাবা, কিন্তু আমরা দেখছি যে এই যে লেখা শব্দগত কিছু মারপ্যাচের কারণে আমরা এটা পাচ্ছি না। ধন্যবাদ জনাব রন। আমি আপনার ফিরে জনাব খান, আপনার কি মনে হয় যে এই জাতীয় যে আমি ডিসপুটও বলতে পারি এক ধরনের, এইসব ক্ষেত্রে চেম্বার বডির ভূমিকা আসলে কি হয়, এবং সেক্ষেত্রে আপনারা এই পার্টিকুলার এই বিষয়ে কোনো ভূমিকা রেখেছেন কিনা? না, আসলে প্রথম হলো যে এই ব্যাপারগুলোতে আমাদের অবশ্যই কিছু সুনির্দিষ্ট ভূমিকা ছিল, কারণ ওনাদের কাছ থেকে প্রপোজাল বা ওনাদের সাথে কথা বলি কিন্তু আমরাও এনবিআর এর সাথে একইভাবে প্রপোজালগুলো সাবমিট করি। এবং যেটা হচ্ছে যে গত কয়েক বছর ধারাবাহিকভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু সবসময় দেখবো যে এই রিকন্ডিশন গাড়ির ব্যাপারে কিন্তু বেশ কিছু অ্যানামোলিস থাকে এবং প্রতি বছরই কিন্তু চেঞ্জ হয়। এবং যার কারণে আমরা যদ্দূর জানি যে তাদের কিন্তু গত 2 থেকে 3 বছরে তারা কিন্তু ব্যবসায় মারাত্মকভাবে এফেক্টেড ছিল। তার কারণ হচ্ছে যে হঠাৎ করে পুরানো গাড়ির উপরে নতুন করে যে পলিসি ইম্পোজ করার কারণে যেটা হচ্ছে যে নতুন গাড়ি কেনার প্রতি একটা আগ্রহ ছিল। এবং পাশাপাশি আমরা জানি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও কিছু গাড়ি কিন্তু আপনার ওই সুযোগে এসেছে এখানে নিম্নমানে আসার কারণে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা আকর্ষণীয় খাত ছিল কিন্তু আমাদের ট্যাক্সি ক্যাব, যেটা অসম্ভব একটা জনপ্রিয় সেক্টরে কিন্তু রূপান্তরিত হওয়ার ঠিক মুহূর্তে আমরা লক্ষ্য করলাম যে 1 বছর না 6 মাস যেতে না যেতেই গাড়িগুলো রাস্তায় বসে গেল। এবং বসে যাওয়ার কারণে কি হচ্ছে যে আমাদের এই যে একটা অসম্ভব প্রতিশ্রুতিশীল একটা সেক্টর, এটা কিন্তু ধস নামলো। এর পিছনে ওয়ান অফ দ্য কি রিজন ছিল কিন্তু সে আমাদের কি বলে নিম্নমানের নতুন গাড়ি আনার জন্য। তো সেই জন্য আমরা বলবো যে এই প্রবলেমগুলি আমরাও মনে করি যে এগুলির আসলে একটা দীর্ঘমেয়াদী সমাধান দরকার, কারণ এমনিতেই আমাদের রাস্তায় যানজট। আমি যদি একটু অন্যভাবে বলি, আমরা ঢাকা চেম্বার থেকে যেটা ফাইট করি, যেটা আমি মনে করি আমাদের হাবিবুল্লাহ ডন সাহেব আমাদের সাথে এগ্রি করবে, আমরা কিন্তু ঢাকা চেম্বার থেকে বলতে চাই এবং বলে যাচ্ছি যে গাড়ি থেকে যে ট্যাক্সটুকু আপনারা আদায় করেন, প্লিজ এই ট্যাক্সগুলি আপনি রাস্তাঘাটের ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করুন। এগুলো আপনার অন্য ক্ষেত্রে নেবেন না। আপনি যত বেশি রাস্তাঘাটে ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করবেন তত বেশি গাড়ি আমদানি হবে, তত বেশি আপনি ট্যাক্স পাবেন। কিন্তু আপনি ওই ট্যাক্সগুলো যদি সরকারের অন্যান্য খাতের সাথে আপনি সম্পৃক্ত করে খরচ করেন, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আপনি কেন গাড়িকে আপনি প্রতিরোধ করছেন বা গাড়িকে আপনি হাই ভ্যালু ট্যাক্স আপনি ইম্পোজ করছেন? ফাইন। এবং আমি যতদূর বলবো যে বাংলাদেশে মনে হয় সারা পৃথিবীতে, ইফ আই এম নট রং, যে ওয়ান অফ দ্য কি বলে যে হাই ট্যাক্স ইম্পোজ কান্ট্রি ইন রেসপেক্ট অফ দ্য কার। লট অফ কান্ট্রিতে আমরা যখন বলি যে অনেকে কিন্তু আসলে এখানে আমি একটা জিনিস জানতে চাই হচ্ছে গাড়ি এবং আরো কিছু পণ্যের ক্ষেত্রে দেখা যায় যে বাজেটের আগে শোরুম থেকে বা গুদাম থেকে বা দোকান থেকে নাই হয়ে যায়, বা যেটা হয় যে কারণে প্রতি বছর একটা গুজব তৈরি হয় বাজারে যে এইবার গাড়িতে এত শতাংশ কর পড়ছে বা পড়বে না। এই ক্ষেত্রে এই কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কি একটা দীর্ঘমেয়াদী, আমি সেই কথাই বলছি, ট্যাক্স স্ট্রাকচার করা যায়? ডেফিনেটলি আমার যদি একটা দীর্ঘমেয়াদী ট্যাক্স স্ট্রাকচার না থাকে তাহলে এখন প্রশ্ন হলো যে কিছু অসদুপায় লোকও থাকবে, কিছু অসদুপায় কর্মকর্তাও থাকবে। দুইয়ের সংযোগে কিন্তু অনেক সিগন্যালই বাজারে পাস হয়। এবং কিন্তু এটা আমি মনে করি সরকারের কিন্তু একটা স্পেসিফিক যদি পদ্ধতি না থাকে তাহলে কিন্তু এটা আমরা প্রতিবারই আমরা দেখতে পাবো। এবং আমি একটা কথা যেটা আবারও বলি যে আসলে আমাদের কিন্তু বাংলাদেশে আমি মনে করি যে ওনারা যখন অনেকদিন থেকে এই শিল্পের সাথে সম্পৃক্ত এবং ওনাদের ভিতরে কিন্তু অফুরন্ত একটা শক্তি আছে এবং একটা সম্ভাবনাও আছে এবং তারা প্রুভও করেছে তারা কিন্তু ভ্যালু অ্যাডিশন অ্যাড করতে পারে। এবং আমি যতদূর জানি যে আমি পার্সোনালি যতটুকু আমি ডন ভাইকে জানি, হি অলরেডি ডিড দিস জব লাস্ট ফিউ ইয়ার্স, যে উনি কিন্তু কিছু কিছু ভ্যালু এডিশন করে। এখন আমরা লক্ষ্য করে পাচ্ছি যে ওখানে কিন্তু সরকারের কোনো বক্তব্য না। আমরা কিন্তু ঢাকা চেম্বার থেকে এই ব্যাপারে বলেছি যে আপনারা যেগুলো ভ্যালু ট্যাক্স করে, যেমন উনি যদি ইঞ্জিন নিয়ে আসে, কিছু স্ট্রাকচার নিয়ে আসে, সেটা এখানে ভ্যালু অ্যাড করে 30% 40% ভ্যালু অ্যাড করে, তাহলে আপনি সেটাকে ফ্যাসিলিটি দেন, এনকারেজ করেন। কারণ আমরা বাংলাদেশে যে দামি গাড়ি তৈরি করতে পারবো না তা না,
তো আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রগুলো যখনই আপনি করবেন তখন কিন্তু বড় একটা সুবিধা হবে কি প্রচুর এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হবে, আবার একটা সুস্থ কম্পিটিশন গ্রো করে। আর সেই কম্পিটিশন ধরে কিন্তু বাংলাদেশ একসময় কিন্তু আসলে লোকাল গাড়ি ম্যানুফ্যাকচারিং এ আমরা মনে করি খুব সহজেই আসতে পারে। জনাব খান ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা কথা বলবো আবারও। সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খতেনগঞ্জ থেকে মুক্তি। আজ আমরা কথা বলছি পুরোনো গাড়ি আমদানি নিয়ে। এই নিয়ে আমাদের কথা বলতে স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সবুর খান এবং বারবিটের সভাপতি হাবিবুল্লাহ ডন। জনাব খান এবং জনাব ডন, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার আপনাদেরকে। জনাব ডন, আপনি বিরতিতে যাওয়ার আগে কথা বলছেন যে এসআরও যে কিছু শব্দগত বিভ্রান্তি দেখা দিয়েছে সেটা নিয়ে আপনারা কাজ করছেন। তো ঠিক এই মুহূর্তে সেই স্ট্যাটাসটা কী অবস্থা আছে? যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি এনবিআর যিনি মেম্বার, মাননীয় মেম্বার, উনি বাইরে ছিলেন, ছুটিতে ছিলেন, এবং উনি যাওয়ার আগে বলে গিয়েছিলেন, আমাদের যারা নেতারা গিয়েছিলাম ওর সাথে দেখা করেছিলাম, বললো যে অ্যাকচুয়ালি আমরা যেই প্রজ্ঞাপন দিয়েছি ওনার কথা, সেই প্রজ্ঞাপনে তো আপনারা অবশ্যই পাওয়ার কথা। 12 মডেলের গাড়িতে অবশ্যই পাবেন এবং 11 মডেলের গাড়িতে 35% পাবেন। এভাবে পর্যায়ক্রমে 45% আপনি অবশ্যই পাবেন। ওনার মাথায় এটাও সেট করা আছে, মাননীয় চেয়ারম্যানও সেটা বলছেন। পরে উনি বললেন যে, আমরা বললাম যে না, দেখেন এই কারণে কাস্টম থেকে ওরা যে ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যায় আমরা কিন্তু কোনো 12 মডেলের যে গাড়িগুলো আছে কোনোই অবচয় পাচ্ছি না। তখন উনি বলেছেন যে ঠিক আছে, আপনারা একটা কাস্টম থেকে ওদের থেকে একটা লিখিত নিয়ে আসেন। অলরেডি কাস্টম থেকে একটা নোটশিট পাঠিয়েছে এনবিআরে। মিনভাইল উনি বাইরে চলে গিয়েছিলেন, বাট আমি যতদূর জানি আজকে মেম্বার সাহেব জয়েন করেছেন। আমি আশা করি কালকে থেকে আমরা এনবিআরে যাব, ওনাকে ওই ব্যাপারে বোঝাবার চেষ্টা করবো, এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন। সবচেয়ে সমস্যা হলো যে ক্রেতারা কিন্তু শোরুমে ঘুরে যাচ্ছে, 12 মডেলের গাড়ি খুঁজছে যে গাড়িগুলো কোথায়, এবং আপনারা বলছেন ডিউটি কমেছে, গাড়ি পাচ্ছে না। বিকজ আমরা কিন্তু গাড়িগুলি বের করতে পারছি না, গাড়িগুলি বন্দরে পড়ে আছে। এখন 12 মডেলের গাড়ি যদি আমি আজকে একটা বের করতে চাই এসআরও কারেকশন না করার আগ পর্যন্ত, তাহলে এটার কোনো অবচয় পাবো না। মানে একটা গাড়ির ব্র্যান্ড নিউ ডিটি দিতে হবে, যেটা গত অর্থ বছরে যেটাকে পেতাম 35%, এই অর্থ বছরে কিছুই পাবো না। তো আমার মনে হয় এটা অতি সত্বর যদি এটাকে এসআরওটাকে যদি কারেকশন করা হয়, যেভাবে এনবিআর, আমরা এবং ক্রেতা সবাই কিন্তু সাথে সাথে উপকৃত হব। ধন্যবাদ জনাব ডন, আপনার কাছে ফিরে আসবো। জনাব খান, আপনি একটু আগে বলছিলেন যে কি করে এই যে গাড়ি আসছে এর একটা ভ্যালু এডিশন করা যায়। ঠিক আপনার প্রশ্ন ধরে একজন দর্শক আমাদের জানতে চাচ্ছেন যে উনি গাজীপুর থেকে বলছেন যে আমাদের দেশের মধ্যবিত্ত মানুষের নাগালে কবে গাড়ি পাওয়া যাবে। এইখানে আসলে যেটা হয় যে আমাদের অটো ইন্ডাস্ট্রি থেকে আসলে আমরা কত দূরে আছি? যে না, এখানে একটা বড় ব্যাপার হচ্ছে মধ্যবিত্তের নাগালে কিন্তু গাড়ি এখনই আনা সম্ভব। কারণ আমি যেই দর্শক আপনাকে মেইল করেছে তার উদ্দেশ্যে বলতে চাই যে গাড়ি কিন্তু বর্তমানে আনবিলিভেবল চিপ বলছি, ইন রেসপেক্ট অফ দা কি বলা যায় ইন্টারন্যাশনাল মার্কেট এবং বাংলাদেশে যে ইকোনমিক যে ফ্লো। আবার যদি কেউ বলে যে না, উনি আনবিলিভেবল চিপ বলার পিছনে কারণ হলো ম্যানুয়াল গাড়ির সাথে তুলনা করলো কিনা। কারণ আপনারা দেখেন বাইরে, আমি যদি বলি যে একটা মালয়েশিয়ার একটা প্রোটন সাগা গাড়ি ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেলে আপনি মাত্র 8 লাখ টাকা কিনতে পারতেছেন। 8 লক্ষ টাকা, খেয়াল করে। তাহলে 8 লক্ষ টাকা যদি একটা গাড়ি, এবং তার ভিতরে কিন্তু গভর্নমেন্টের ট্যাক্স ইম্পোজ আছে উইথ ট্যাক্স, বাট আপনি যদি ট্যাক্স ডিডাক্ট করেন, এটা এফওবি প্রাইস ধরেন, তাহলে সেই গাড়িটার প্রাইস দাঁড়াচ্ছে 6 থেকে 6.5 লক্ষ টাকা। আচ্ছা, একইভাবে আমি যদি ভারতের দিকেও যাই, ভারতীয় যে গাড়িগুলো যেগুলো আমরা জানি যে তারা খুব চিপ রেটে যে গাড়িগুলো দিচ্ছে, সেগুলোর কষ্ট কিন্তু অলমোস্ট 2.5 থেকে 3 লাখ টাকা। তো ক্যান ইউ ইমাজিন যে একটা কি বলে ট্যাক্সির থেকেও, আপনার যেটাকে বলা হয় যে একটা সিএনজি ট্যাক্সি থেকেও কিন্তু একটা গাড়ির প্রাইস কম। কিন্তু আমাদের সরকার এই যে রাজস্ব ব্যবস্থা একটা আমূল একটা চেঞ্জ করার কারণে কি হচ্ছে, প্রত্যেকটা গাড়ির পিছনে হাই ভ্যালু অ্যাড হচ্ছে। এখন সেই কারণেই কিন্তু আমি আমার বক্তব্যে, এবং আমি মনে করি যে বারভিডাও কিন্তু একইভাবে সবসময় বলে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করতে চাই যে গাড়ি আমদানির ক্ষেত্রে যেটা হয় যে এর ফলে রাস্তায় প্রচুর গাড়ির সংখ্যা বাড়ছে কিনা। একই আমাদের প্রশ্ন ধরে একজন দর্শক কাজল, উনি জানতে চাচ্ছেন what steps can be taken to reduce traffic jam, আর is it wise to encourage import of reconditioned car এই ক্ষেত্রে আর কি এই পরিবেশে? আমি কিন্তু বলবো যে গাড়ি বাংলাদেশের জনগণের কিন্তু, মানুষ কিন্তু একটা সময় কিন্তু ছিল যে স্পিড নিয়ে মাথা ঘামাইতো না, কিন্তু এখন কিন্তু স্পিড ইজ এ ফ্যাক্টর। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গাড়ির আরো ব্যাপক আমদানি করতে হবে, বাট এট দ্য সেম টাইম অবশ্যই আমাদের কমিউনিকেশন
ইনফ্রাস্ট্রাকচার বাড়াইতে, রোড কমিউনিকেশন বাড়াইতে হবে। তো রোড কমিউনিকেশন যখনই আমি বাড়াবো তখন আই নিড দ্য মানি। তাহলে সেই মানি সংস্থানটা কোথা থেকে হবে? মানি সংস্থানটা কিন্তু হবে রোড থেকেই হবে এবং এই গাড়ি থেকেই হবে। কারণ 3টা ওয়েতে 4টা 5টা ওয়েতে আমরা গাড়ি থেকে পয়সা পাচ্ছি। একটা ট্যাক্সে আমরা পাচ্ছি, আমরা তেলে পাচ্ছি, আমরা আরেকটা বিরাট প্রাইস পাচ্ছি হলো গাড়িটা যখন রেজিস্ট্রেশন করতে যায়। আপনি জানেন যে গাড়ি রিনিউয়ালে একটা পয়সা যায়, গাড়ির পিছনে ট্যাক্সে, ফিটনেস, গাড়ির ইন্স্যুরেন্স সবকিছু মিলে একটা অনেক পয়সা কিন্তু সরকারের রাজস্ব কিন্তু প্রতিটা গাড়ি। আমি এখানে একটা পয়েন্ট আমি আমার বন্ধু সুবুর ভাইয়ের কথা একটু অ্যাড করে বলি, এবং যে দর্শক প্রশ্ন করেছেন ওনার অবশ্যই উত্তর দেওয়া উচিত। বিকজ আমরা মনে করি ঢাকা শহরে আমরাও থাকি, আমরা যারা গাড়ি ব্যবসা করি রাস্তাঘাটে আমাদের চলতে হয়, যানজট আমাদের ফেস করতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু আপনি দেখেন যে আমরা কিন্তু গত কয়েক বছর ধরে বলে আসছিলাম সরকারকে যে আমাদের খাত থেকে যে রেভিনিউটা পান, রাজস্ব পান, এটাই যদি অবকাঠামোতে আপনারা খরচ করেন, এতে করে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। আপনি দেখেন যে হাতির ঝিল এখন হয়ে যাওয়াতে তেজগাঁও থেকে যে আসা যাওয়া করছে ওইটা কিন্তু এখন অনেকটা প্রেশার কমে গেছে। আপনি হাতির ঝিল দিয়ে 3-4 জায়গায় আপনি যাওয়া যাচ্ছে। পাশাপাশি এখন যেটা কুড়িল ফ্লাইওভার হয়েছে, আপনি দেখেন যে ওখানে যানজট কমে গেছে। আলটিমেটলি কিন্তু গত 3 বছরে এটা বলতে পারি যে আমরা সরকারের একটা বড় সফলতা, যানজট কমেছে। তারপর আপনি পাশাপাশি মগবাজার, এই দুইটা প্রজেক্টই কিন্তু আমাদের লোকাল এক্সপার্ট এবং লোকাল অর্থায়ন হয়েছে। আমরা মনে করি যে আমাদের থেকে যে রাজস্বটা পায় সরকার, দেখেন আমরা 9-10 অর্থ বছরে এবং 10-11 অর্থ বছরে সরকার সর্বোচ্চ রাজস্ব পেয়েছে, প্রায় এক বছরে পেয়েছে প্রায় 3000 কোটি, আরেক বছর পেয়েছে প্রায় 2800 কোটি টাকা, প্রায় 6000 কোটি টাকা। রিকন্ডিশন গাড়ি নতুন গাড়িতে কিন্তু এর আবার অলমোস্ট কাছাকাছি, রাইট? না, নতুন গাড়িতে অত দিতে পারে না। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আপনি জানেন যে বাংলাদেশের যে লোক, আমরা কিন্তু রিকন্ডিশন গাড়ির উপরেই আমরা অভ্যস্ত কিনতে, বিকজ এটা লংজিভিটি ডিউরেশন। গাড়ির ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখন যে ফুয়েল এফিশিয়েন্ট গ্রিন কার আছে সেগুলো কি আপনারা ইম্পোর্ট করছেন কিনা? ইনফ্যাক্ট ফুয়েল এফিশিয়েন্ট যে গ্রিন কারগুলো বলে সেটা একটা হলো হাইব্রিড গাড়ি। এইটার ব্যাপারে কিন্তু এই অর্থ বছরে সরকার হঠাৎ করে এটার উপরে একটা খড়গ চাপিয়ে দিয়েছে। গত অর্থ বছরে হাইব্রিড গাড়ির 61% ডিউটি ছিল, কিন্তু হঠাৎ করে 1 তারিখে, এই জুলাইয়ের 1 তারিখে এটা আবার চেঞ্জ করে ফেলেছে, এটাকে আবার প্রায় 300% নিয়ে গেছে। আমার মনে হয় যে হাইব্রিড গাড়িটা অ্যাকচুয়ালি যেটা আপনি বলছেন যে ফুয়েল ইকোনমি এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা খুব পপুলার, গ্রিন এনভায়রনমেন্টের জন্য এটা। বাট আমি জানি না হঠাৎ করে কোন ব্যাখ্যায় এসে কোথায় গিয়ে এটা চেঞ্জ করলো। আমার মনে হয় যে এটা আবার রিকনসিডার করতে পারতো সরকার। মানে আমি ওইটাই বলছি যে আমি এটার সাথে যেটা অ্যাড করতে চাই, আসলে আমাদের কিন্তু জনগণের চাহিদাটা কি, যে আমি রাস্তায় একটা স্বাচ্ছন্দ্যে বেরোবো, একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে একটা ট্রান্সপোর্টকে ব্যবহার করে আমি দ্রুততর সময় চলে যাবো। কিন্তু আমাদের হচ্ছে উল্টাটা, আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে একটা অসহনীয় যন্ত্রণা। রাস্তায় বেরোনো মানি হচ্ছে জীবনটা হেল হয়ে যাওয়া। আর এটা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, রাজনীতি যারা থাকেন, তারা অনেক কিছু নিয়ে মাথা ঘামান, কিন্তু তারা এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামান না, বরং তারা তাদের প্রয়োজনে কিন্তু রাস্তার যেটাকে বলা হয় যে আইন, সে আইনটা তারাই সবার আগে ব্রেক করে। এবং এটা কিন্তু রিসেন্ট কিন্তু আইন ব্রেক করার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন, প্রায়শই দেখবেন আপনি ভিআইপি রোডগুলোতে কিন্তু অপোজিট সাইড দিয়ে, রং সাইড দিয়ে কিন্তু আমাদের ফ্ল্যাগধারী লোকরা খুব স্বাচ্ছন্দ্যে মুভ করছেন, হুইচ ইজ কমপ্লিটলি রং। এটা একটা সভ্য সমাজে হতে পারে না, আইন কেউ মানতে চায় না। এবং আমার কথা হচ্ছে যে আমি একটু আগেও যে কথাটা বলেছি যে ডেভিড ক্যামেরনের মতো লোক যদি ট্রেনে দাঁড়িয়ে থাকতে পারে এবং তাকে অন্যরা সিট দিচ্ছে না, বিকজ সে সব নাগরিকদের দেশে একই ফ্যাসিলিটি ভোগ করতে চায়, তাহলে আমার দেশের কেন ভিভিআইপিরা রাস্তা ব্লক করে দিয়ে? কারণ এমনিতে এখানে একটা বড় একটা কারণ দেখানো হয় যে আমাদের দেশের গণপরিবহনটা আধুনিক হয়নি, একেবারেই হয়নি। এবং না হওয়ার পিছনে মূল কারণটাই কিন্তু আমরা বলছি যে আপনি পরিবহন থেকে কিন্তু একটা হচ্ছে যে সরাসরি ইম্পোর্ট লেভেলে যে পেমেন্টটা আমি পাচ্ছি, ট্যাক্সটা পাচ্ছি, দ্বিতীয় হচ্ছে আমি বিআরটি এর মাধ্যমে যে পেমেন্টটা পাচ্ছি, তৃতীয় হচ্ছে এনবিআর কিন্তু আবার গাড়ির উপরে একটা ট্যাক্স ইম্পোজ করছে, সেখানে আমি আরেকটা পেমেন্ট পাচ্ছি, ইন্স্যুরেন্সের প্রতি বছর একটা পেমেন্ট আমি পাচ্ছি। তারপরে যেটা আমি আরেকটু আগেও বললাম যে আপনি যখন ফ্যাসিলিটি প্রোভাইড করবেন, আপনি যখন অপরচুনিটি করে দিবেন, তখন তো গাড়ির মার্কেটটা আরো এক্সপান্ড করবে। এবং রাস্তাঘাটগুলো আপনি এখনো আমি বলি যে এই পয়সাটা যদি একটা, আমি মনে করি পিপিপির মাধ্যমে যদি বরাদ্দ করা যায়, পাবলিক পার্টনারশিপ, আপনি ঢাকা শহরের চেহারা 2 বছরে চেঞ্জ করে দিতে। জনাব খান ধন্যবাদ, জনাব ডন ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আবার ভবিষ্যতে কথা বলবো এখানে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।